সকাল ৮টা পেরিয়ে গেলেও তের ঘুম ভাঙেনি। ঘুমের মাঝে সে একটু নড়ে চড়ে আবার আরাম করে শুয়ে পড়ার চেষ্টা করে। হঠাৎ চোখ মেলতে সামনে জিমিনকে দেখে তে চমকে ওঠে। জিমিন তার গালে হাত রেখে বিছানার ধারে বসে তের দিকে তাকিয়ে আছে। তে উঠে বুকে হাত রেখে গভীর শ্বাস নিয়ে বলে, এভাবে খারাপ নজরে আমার দিকে তাকিয়ে আসিস কেন? জিমিন মুচকি হেসে বলে, বাহ রে, তুই দারুণ নাটক করছিস। আমার ভাইয়ের সাথে সারা রাত বাসর করলি, তখন কিছু মনে হয়নি, আর এখন আমি দেখাচ্ছি বলে এত আপত্তি? এর এবার রাগ চেপে যায়। কাল দুজনে মিলে তাকে একদমই কোনো সাহায্য করেনি, আর এখন এসেছে ঠাট্টা করতে। তে উঠে গিয়ে জিমিনের চুলের মুঠি ধরে তাকে বিছানায় ফেলে দেয়। তার উপর ঝুঁকে পড়ে বলে, শালি, কালকের সব কথা আমার মনে আছে। তুই বন্ধু না, তুই আসলে একটা শয়তানি। জিমিন খিলখিল করে হেসে ওঠে। তের দু হাত ধরে বলে, আরে ভাই, বল তো কেমন করে বাসর করলি? তে দাঁত চেপে বলে, বাসর দেখতে চাস? দাঁড়া, লাইভ ডেমো দিচ্ছি। এই বলে সে জিমিনকে জোরে চেপে ধরে নাটকীয় ভঙ্গিতে অভিনয় শুরু করে। সেই সময় ঠক ঠক নক করে দরজা খুলে ঢুকে পড়ে জাঙ্কুক। দৃশ্যটা দেখে সে 1 সেকেন্ড চুপ, 2 সেকেন্ড পুরো কুঁচকে যায়, 3 সেকেন্ড পর বিস্ফোরণ, হট রাবিশ। জাঙ্কুকের গলা শুনে তে আর জিমিন এমন লাফ দেয় যেন দুজনে অলিম্পিকের 100 মিটার দৌড়ে নামবে। তে একদিকে, জিমিন আরেকদিকে সরে যায়। জিমিন মুখ লুকিয়ে হাসছে। তে এমন ভাব করছে যেন সে কিছুই করেনি। সকাল সকালে এ বাড়িতে সার্কাস চলছে নাকি? জিমিন হঠাৎ উঠে ভয়ে ভয়ে বলে, আরে আমার রেডি হতে হবে কলেজের জন্য, দেরি হয়ে যাচ্ছে, যাই যাই। জাঙ্কুক বলে ওঠে, দাঁড়া। কিন্তু ততক্ষণে জিমিন দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে। তোর একটা ড্রেস দিয়ে যাও, এখান থেকে কলেজে যাবে। জিমিন মাথা নেড়ে 1 সেকেন্ডও দেরি না করে প্রায় দৌড়ে বেরিয়ে যায়। রুমে এখন শুধু তে আর জাঙ্কুক। জাঙ্কুক ধীরে ধীরে তের দিকে এগিয়ে আসে। তে তখন এমন অবস্থা যেন পরীক্ষার হলে গার্ড সামনে দাঁড়িয়ে। জাঙ্কুক গম্ভীর গলায় বলে, কি করছিলে দুজনে? ভয়ে পেছাতে পেছাতে বলে, না মানে আমি আসলে। জাঙ্কুক চোখ সরু করে বলে, তুমি ওকে বাসর করা শেখাচ্ছিলে? তে একেবারে থতমতো খেয়ে, না মানে ওই, হ্যাঁ না, না মানে ওইটা না। ও আর কিছু না বলে তের কাছে এসে দাঁড়ায়। একটা ছোট ব্যাগ এগিয়ে দেয় তার দিকে। তে অবাক হয়ে ব্যাগটার দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক তের হাত টেনে ব্যাগটা তার হাতে দিয়ে বলে, ফ্রেশ হয়ে নাও, জিমিনের ড্রেস পরে রেডি হও, কলেজের পর তোমাকে বাড়িতে দিয়ে আসবো। এই কথাটা বলেই জাঙ্কুক গটগট করে বেরিয়ে যায়। দরজা বন্ধ হতেই তে তড়িঘড়ি করে ব্যাগটা খুলে দেখে ভিতরে প্রথমে একটা ন্যাপকিনের প্যাকেট। তের মুখ একদম টমেটোর মতো লাল হয়ে যায়। ইস কি লজ্জা! আবার ভিতরে তাকাতেই দেখে একটা ছোট নোট, ডায়েরি আর 2টো চকলেট। তে নাক সিটকে মুচকে হেসে বলে, যত ঢং করুন না কেন, এই তের মন গলাতে পারবেন না মিস্টার জাঙ্কুক। জীবন মহলে ডাইনিং রুমে সকালবেলা ব্যস্ততা জমে উঠেছে। লম্বা টেবিলটা যেন ছোটোখাটো খাবারের মেলা। গরম গরম পরোটা, ডিম ভাজি, আলু ভাজি, মিক্সড সবজি, মিষ্টি খাবারের গন্ধে পুরো ঘরটা ভরে আছে। শাহজাহান ধীরে ধীরে চেয়ারে বসতে বসতে চারিদিকে তাকিয়ে বলেন, এই যে সবাই বসে গেছিস, আমার নাতি আর নাত বউ কোথায় গেল? জাঙ্কুকের আম্মু জিন খাবার দিতে দিতে সিঁড়ির দিকে তাকান। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামছে জিমিন, তার পিছনে জাঙ্কুক আর তে। ওই তো ওরা চলে এসেছে। জিন হেসে বলেন। জাঙ্কুকের আব্বু খবরের কাগজ নামিয়ে চশমার উপর দিয়ে তের দিকে তাকান। নতুন বউ লাজুক, চুপচাপ, চোখে ভয় আর কৌতূহল একসাথে। রাজাজান মুখে প্রশস্ত হাসি নিয়ে বলেন, তে মা, আসো আসো, এখানে আমার পাশেই বসো। তে ছোট করে হাসি, এক এক করে বড়দের সবাইকে সালাম দেয়, কিন্তু ভেতরে ভেতরে তার বুকটা ধুকধুক করছে। এ বাড়িতে জিমিন ছাড়া কাউকে সে ভালো করে চেনে না। জাঙ্কুক হালকা ভুরু তুলে বলে, আমার বউ তোমার পাশেও কেন বসবে? দাদাজান ভান করার আগে বলেন, বউ আসতে না আসতে আমার নাতি কথা বলতে শিখেছে। সবাই হেসে ওঠে। জাঙ্কুকের আব্বু মৃদু হেসে তের দিকে তাকিয়ে বলেন, বসো মা, এখানে থাকতে কোনো অসুবিধা হয়নি তো? তে মাথা নেড়ে না বুঝিয়ে ধীরে ধীরে দাদাজানের পাশে বসে পড়ে। জাঙ্কুক তের পাশে চেয়ার টেনে বসতে বসতে হঠাৎ বলে ওঠে, কি বলতে চাইছো আব্বু? তোমার বৌমার কি অসুবিধা হবে? তুমি কি এটা জানতে চাইছো আমরা কাল কি করেছি? জাঙ্কুকের আব্বু মুখে খাবার তুলেছিলেন।
হঠাৎ এমন কথা শুনে তিনি গিলে ফেলতে গিয়ে কাশতে শুরু করেন। জিন তাড়াতাড়ি পানি এগিয়ে দেন। জিমিন আর দাদাজান দুজনে মুখ চাপা দিয়ে হাসছে। এ মাথা নিচু করে বসে আছে। সে জানতো লোকটা একটু বেশি ভদ্র, কিন্তু এমন ঠোঁটকাটা সেটা ভাবতে পারেনি। তে পরিস্থিতি সামলাতে তের দিকে প্লেট বাড়িয়ে দিয়ে বলে, নাও তে খাওয়া শুরু করো। তিনি দুটো পরোটা প্লেটে দিতে যাবেন, ঠিক তখনই জাংকুক হঠাৎ বলে ওঠে, দাঁড়াও আম্মু। সবাই থমকে যায়। ও এসব খায় না, হেলদি খায় আমার মতো। এই বলে সে নিজের প্লেট থেকে দুটো রুটি, একটু সবজি আর একটা ডিম সেদ্ধ নিয়ে খুব যত্ন করে তের প্লেটে সাজিয়ে দেয়। তে বিস্ময়ে প্লেটের দিকে তাকিয়ে থাকে। এই বাড়িতে জাংকুকের খাবার আলাদা, কারণ সে তেল মশলা ছোঁয় না। জিমিন চোখ বড় বড় করে তের দিকে তাকায়। তার মনে মনে কষ্ট হচ্ছে, কারণ তে তো তেল মশলার মানুষ। পরোটা ডিম ভাজি ছাড়া তার সকল অসম্পূর্ণ। তে কিছু না বলে চুপচাপ বসে থাকে। জাংকুক গলায় একটু কড়া করে বলে, কি হলো, খাওয়া শুরু করো, না হলে দেরি হয়ে যাবে। তে কেঁপে উঠে তাড়াতাড়ি খাওয়া শুরু করে। জাংকুকের মুখ গম্ভীর থাকলেও মনে মনে সে হাসছে। কী রে, সকাল সকাল ওকে এভাবে বকছিস কেন? দাদাজান নরম গলায় বলেন, ভয় পেও না তেমা, ধীরে ধীরে খাও। আর কোনো দরকার হলে আমাকে বলবে। জাংকুক যদি বেশি বকাবকি করে সেটাও আমাকে বলবে। লাজুক হেসে মাথা নাড়ে। কলেজ ক্যাম্পাসের এক কোণে বসে আছে তে, জিমিন আর লিসা। চারপাশে ক্লাস শেষ হওয়ার কোলাহল, কেউ হাসছে, কেউ সেলফি তুলছে। আর এই তিনজনের আলাপ পুরোপুরি অন্য জগতে। আজ ইয়োনো আসেনি, আর ঠিক এই কারণেই তিনজনের আলোচনার একমাত্র বিষয় ইয়োনো। এ অনেকক্ষণ ধরেই লিসাকে খোঁচাচ্ছে, মাঝে মাঝে কোনো দিয়ে, মাঝে মাঝে চোখ টিপে। শোন, আমার দেওয়া সিম দিয়ে ইয়োনোকে কল কর, তে চাপা গলায় বলে। লিসা ভয়ে সঙ্গে সঙ্গে মাথা নাড়ে। না না, আমি পারবো না। ও যদি বুঝে ফেলে যে আমিই বলছি তাহলে? তে চোখ ঘুরিয়ে বলে, আরে বাবা, একটু নাটক করতে হবে, এতে ভয়ের কি আছে? জিমিন দুজনের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে। বাইরে থেকে মনে হচ্ছে সে আলোচনায় আছে, কিন্তু আসলে তার মাথার ভিতর চলছে অন্য কিছু। সুগা আজ সন্ধ্যাবেলা তাকে একটা কফি শপে ডেকেছে, কিন্তু কেন ডেকেছে সেটা কিছুই বলেনি। এই রহস্যটাই জিমিনের মাথা ব্যথার কারণ। তে আবার লিসার দিকে ঝুঁকে আসে। শেষবার বলছি, কল করবি কি না, নইলে কিন্তু ইয়োনোর সাথে অন্য কারো সিটিং করিয়ে দেব। লিসার চোখ বড় হয়ে যায়। কি, পাগল নাকি? তে নির্লিপ্তভাবে বলে, হ্যাঁ আমি পাগল। লিসা বুঝে যায় এই মেয়েটা আজ তাকে ছাড়বে না, একেবারে নাসরবান্দা। সে গভীর শ্বাস নেয়। আচ্ছা দেখি। কাঁপা হাতে ফোন বের করে সিম লাগায়। স্ক্রিনে ইয়োনোর নাম ভেসে ওঠে। এই স্পিকারে দিবি, আমি নাটক মিস করব না। তে দাঁত বের করে হাসে। দেখলি, আজ ফ্রি এন্টারটেনমেন্ট। লিসা চোখ বন্ধ করে কল বাটনে চাপ দেয়। এখন আল্লাহ ভরসা, কল যাচ্ছে। তে আর জিমিন দুজনে নিশা সাটকে তাকিয়ে থাকে। কল রিসিভ হয়। হ্যালো। ইয়োনোর গলা। লিসা গলা একটু বদলে বলে, হ্যালো, আমি লিসা। সরি, ওর কাজিন বলছি। ও পাশে একটু থামাও। আপনি? লিসার বুক ধক করে ওঠে। হ্যাঁ, ও বলেছিল আপনি কথা বলতে চেয়েছিলেন। হ্যাঁ, ইয়োনো হালকা হেসে বলে, আসলে আপনাকে জানার কৌতূহল হয়েছিল। আর জিমিন দুজনের চোখ বড় করে তাকায়। লিসা ঢোক গিলে ফেলে, কিন্তু কেন? ও বলেছে আপনি নাকি খুব শান্ত, খুব ম্যাচিওর, আর কথা কম বলেন। লিসার ঠোঁট কেঁপে যায়। এ তো সে নিজেই। লিসা ধীরে বলে, মানুষ এমনই তো হওয়া উচিত। ইয়োনো হেসে ফেলে। কথা বলার ধরনটা ভালো, আলাদা একটা অনুভূতি আছে। তে ফিস করে, দেখ প্রেম ঢুকতেছে। লিসা একটু সাহস পায়। আপনি নাম্বার কেন চেয়েছিলেন? ও পাশে ইয়োনো একটু থামে। সত্যি বলতে আমি ভেবেছিলাম এমন মানুষদের সাথে কথা বললে মনটা হালকা হয়। এই কথায় লিসার চোখ ভিজে আসে, কিন্তু গলা শক্ত রাখে। কথা বলা কি খুব দরকারি? সে জিজ্ঞেস করে। খুব। ইয়োনো নরম গলায় বলে। কয়েক সেকেন্ড চুপ। তারপর ইয়োনো বলে, আজ কথা বলে ভালো লাগলো, আবার কথা বলা যাবে? লিসা এক মুহূর্ত থামে, তারপর বলে, যদি দরকার মনে করেন নিশ্চয়ই, বলেই কল কেটে দেয়। লিসা ফোন নামিয়ে হাফ ছেড়ে বসে পড়ে। তে বিজয়ী ভঙ্গিতে বলে, অভিনন্দন, প্রেমের প্রথম ধাপ পার। জিমিন মৃদু হেসে বলে, কিন্তু সাবধানে। লিসা নিচু গলায় বলে, জানি, কিন্তু আজ অন্তত সে আমার কণ্ঠটা পছন্দ করেছে।
হঠাৎ তের ফোনটা ভাইব্রেট করে ওঠে। তে স্ক্রিনের দিকে তাকাতেই বুঝে যায় এই কলটা কার। ফোন কানে তুলতেই সে শুধু হ্যালো বলেছে। ওপাশ থেকে জাঙ্কুকের কণ্ঠ, টিচার্স রুমে চলে এসো, এটুকু বলে কল কেটে যায়। তে 1 সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে থাকে, এ আবার কি? জিমিন কৌতূহলী হয়ে ছুটে আসে, কে কল করলো? তে মুখ বাঁকিয়ে বলে, কে আবার? তোর ভাই ডাকছে, মনে হয় আমাকে বাড়ি দিয়ে আসবে। এ কথা শুনেই জিমিন আর লিসা একসাথে বলে ওঠে, ওহো। চোখ বড় করে তাকায়, এই ঢং বন্ধ কর, তুই যাবি না? জিমিন হঠাৎ খুব সিরিয়াস হয়ে যায়, না আমি যাব না। তে অবাক, যাবে না মানে? কোথায় যাবি? জিমিন কাঁধ ঝাঁকিয়ে হালকা গলায় বলে, একটু লিসার সাথে যাব। তের চোখ আরো বড়, কোথায় যাবি সেটা তো বল। জিমিন রহস্যময় হাসি দিয়ে বলে, পরে বলবো, তুই শুধু যা, আর দয়া করে ভাইকে ম্যানেজ করিস প্লিজ। তে বিরক্ত হয়ে মুখ বাঁকায়, উফ, আজকাল সবাই আমার কাছে ম্যানেজমেন্ট চাই। এই বলে সে ব্যাগ কাঁধে তুলে গটগট করে চলে যায়। তে যেতেই লিসা জিমিনের দিকে ঘুরে বসে, এই কী ব্যাপার, আমাকে বল তো কোথায় যাবি? জিমিন চারপাশ একবার তাকায়, তারপর লিসার কাছে একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলে, আরে সব বলছি শোন। জিমিন কথা শুরু করতেই লিসার চোখ ধীরে ধীরে বড় হতে থাকে, কি সত্যি? জিমিন হালকা হাসে, হ্যাঁ, আর এই জন্যই তো থেকে এখন কিছু জানানো যাবে না। ব্যাপারটা তো সিরিয়াস। জিমিন দীর্ঘশ্বাস ফেলে, জানি, তাই তো মাথায় এত ভারী। দুজন কিছুক্ষণ চুপ করে বসে থাকে। ক্যাম্পাসের কোলাহলের মাঝেও তাদের কথার ভেতরে একটা গোপন উত্তেজনা। টিচার্স রুমের সামনে যেতে যেতে তে ফোনের স্ক্রিনে চোখ রেখে হাঁটছে, মাথাটা পুরো অন্যদিকে। হঠাৎ পিছন থেকে একটা অপরিচিত কণ্ঠ ভেসে আসে, এক্সকিউজ মি। তে থমকে যায়, এই কণ্ঠটা সে চেনে না। সে ঘুরে তাকাতেই সামনে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে দেখে। লম্বা, গায়ের রং ফর্সা, চুল গোছানো, মুখে সহজ হাসি। ছেলেটা হেসে বলে, আমি নতুন স্টুডেন্ট, ট্রান্সফার হয়ে এসেছি। আপনি কোন ইয়ার? তে একটু ইতস্ত বোধ করে। হঠাৎ এমন প্রশ্ন কি বলবে বুঝে ওঠে না, তবু ভদ্রতার খাতিরে হালকা হাসি দিয়ে বলে, ফার্স্ট ইয়ার। ঠিক তখনই সামনে দিয়ে হেঁটে আসছিল জাঙ্কুক। দূর থেকেই দৃশ্যটা তার চোখে পড়ে যায়। তে এক অচেনা ছেলের সামনে দাঁড়িয়ে কথা বলছে। জাঙ্কুকের ভুরু কুচকেছে, চোখের দৃষ্টিটা মুহূর্তে বদলে যায়। সে সোজা এগিয়ে এসে কড়া গলায় শুধু বলে, তে। তে চমকে উঠে তাকায়, হ্যাঁ। আর কিছু বলার সুযোগ না দিয়েই জাঙ্কুক তের হাত শক্ত করে ধরে ফেলে। তে অবাক হয়ে বলে, আরে আরে, এভাবে টানছেন কেন? কিন্তু জাঙ্কুক কোনো প্রশ্নের উত্তর দেয় না। সে থেকে প্রায় টেনেই নিজের কেবিনের দিকে নিয়ে যায়। যাওয়ার সময় একবার পিছনে তাকিয়ে অচেনা ছেলেটার দিকে এমনভাবে তাকায় যেন স্পষ্ট বার্তা, দূরে থাকো। কেবিনে ঢুকেই জাঙ্কুক দরজা ঠাস করে বন্ধ করে দেয়। তে কিছু বুঝে ওঠার আগেই সে তেকে দরজার সাথে চেপে ধরে। হঠাৎ তের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। এক মুহূর্তের জন্য তের মাথা শূন্য হয়ে যায়। হঠাৎ এই আচরণে সে পুরোটা স্তব্ধ। জাঙ্কুকের নিঃশ্বাস ভারী, হাতের চাপটা শক্ত কিন্তু অদ্ভুতভাবে নিরাপদ। কয়েক মিনিট পর সে ধীরে সরে এসে তের কপালে কপাল ঠেকিয়ে রেখে ফিসফিস করে বলে, আর কোনোদিন আমার সামনে অন্য কারোর সাথে এভাবে দাঁড়িয়ে কথা বলবে না। সে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, আপনি হঠাৎ এমন করছেন কেন? জাঙ্কুক চোখ নামায়, কণ্ঠ নিচু কিন্তু স্পষ্ট, কারণ আমার জিনিসে কারো নজর আমি পছন্দ করি না। ভুল করে কথাটা যেন মাথায় থাকে।